সবার কাছে আমি প্রথমেই সরি বলে নিচ্ছি বারবার চরিত্র চেঞ্জ করার জন্য। তোমরা প্লিজ বিরক্ত হও না কেউ। আসলে প্রথমে তো আমি স্টোরিটা পড়ি নাই, ভাবছিলাম যে আগে দিয়ে দিই তারপর আস্তে আস্তে পড়বো। তো এখন পড়ার পর মনে হইতেছে যে চরিত্রগুলো আমার মাঝখানে 3 নম্বর পার্টে যে আমি চেঞ্জ করছি এটা আসলে চেঞ্জ করা ঠিক হয় নাই, আগের মতো থাকলেই ভালো হইতো। সেই জন্য প্রথম আর দ্বিতীয় পার্টে আমি যেরকম রাখছিলাম, জিমিন আসিতা, দেন সুগা জাঙ্কুকের বন্ধু এবং বোন আইয়ু, দেন বোন জামাই যেই হোক রে দিলাম, মানে এইটুকুই, বুঝছো? তো এইভাবে আমি রাখবো। আর 3 নম্বর পার্টে যে চেঞ্জ করছিলাম ওইটা থাকুক, ওইটা আবার কেউ ধইরা বইসা থাইকো না। এখন থেকে এখন যেভাবে চেঞ্জ করছে ওইভাবে তোমরা উপভোগ করো, আর চেঞ্জ করা হবে না। সো তোমরা আশা করি বুঝবা, এন্ড কেউ রাগ করো না আমার উপর আবার, বুঝছো? আর তোমরা সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট করবা, কারণ তোমাদের কমেন্ট পড়তে আমার কাছে অনেক ভালো লাগে, এবং বেশি বেশি লাইক করে আমাকে উৎসাহ দিবা, বুঝছো? সময়টা বিকালবেলা। নার্সারি গ্লাইডারে হেলান দিয়ে বসে তেজানকে ফিডার দিয়ে দুধ খাওয়াচ্ছে তে। ফর্মুলা মিল্ক নয়, ব্রেস্ট পাম্প ব্যবহার করে সে পাম্প করে সংরক্ষণে রেখেছিল, সেটাই খাওয়াচ্ছে। এখন একটু সুবিধা অনুভব করছে সে। অতিরিক্ত চাপে বুকে আর তেমন একটা ব্যথা হয় না যেটা আগে হতো। ঢুলু ঢুলু চোখে তের বুকে শুয়ে ফিডার চুষছে তেজান। চুকচুক করে একটা শব্দ হচ্ছে তাতে। এই শব্দটা তের ভীষণ প্রিয়। মুচকি হেসে ছেলের পিঠে আলতোভাবে হাত বোলাতে বোলাতে নার্সারি গ্লাইডারে দুলছে সে। এই আসবাবটাও ভীষণ কাজের এবং আরামদায়ক। দেখতে পুরোদস্ত রাজকীয় ভেলভেট সোফার মতন, অথচ বসলে আরাম কেদারার ন্যায় দোল খায়। বাচ্চারা এতে আরাম পায়, খুব সহজে শান্ত হয়ে পড়ে। মায়েরও ভীষণ সুবিধা, যেখানে সেখানে যেমন তেমন ভাবে ব্রেস্ট ফিডিং করার ঝাঁকি পোহাতে হয় না। এর জন্য এটাকে ফিডিং চেয়ারও বলা হয়। এমন বস্তুর আজকাল আবিষ্কার হয়েছে ভেবেতে অবাক হয়। তেজানের সাথে সাথে তার চোখ জোড়াও বুঝে এসেছিল প্রায়। এমন সময় রুমের ভেতর এলো জাঙ্কুক। আজ সারাটা সকাল সে বাইরেই ছিল, আর কিছুদিন বাদই তার বড় একটা শো আছে, সেটার জন্যই প্র্যাকটিসে ছিল। সাথে টুকিটাকি কাজও সেরে এসেছে। রুমে ঢুকেই তেজানকে খাওয়ানোর দৃশ্যটা তার তীক্ষ্ণ চোখ জোড়াকে খানিক নরম করে তোলে। খানিকটা গভীর দৃষ্টিতেই দেখল সে প্রাণ ভরে, তারপরে নিজে থেকেই বিব্রত অনুভব করে গলা খাখারি দিল। শব্দ কানে যেতেই চোখ খুলে ফেলে সামনে তাকালো। আলাদিন, আস্তে করে উচ্চারণ করলো সে। তারপর বুকের ওপর থেকে অতি সাবধানে তেজানকে তুলে ধরলো। বেচারা ততক্ষণে ঘুমিয়ে কাদা। ফিডার রেখে ছেলেকে নিয়ে বিছানার মাঝখানে শুইয়ে দিল তে। পাতলা কম্বল দিয়ে ঢেকে দিল ছোট শরীরখানি। মুখের দুই পাশে দুহাত মুঠো পাকিয়ে গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে রইল তেজান। গোসল করে নাও, আমি জিমিনকে খাবার দিতে বলছি। তে বলে উঠলেই জাঙ্কুক মাথা নাড়ালো। না, আমি বাইরে থেকে খেয়ে এসেছি। নিজের শরীর থেকে সাবধানে জ্যাকেট খুলে নিয়ে বিনা শব্দে হেঁটে গিয়ে ক্লোজেটে ঝুলিয়ে রাখলো সে। তারপর গলা নামিয়ে নরম সুরে বলল, আপনার আজকে রাতে কোনো কাজ আছে? ফিডার আর পাম্প গুছিয়ে রাখতে রাখতে তে জানালো, না। কেন হঠাৎ? আমার সাথে একটু বেরোবেন তাহলে? পোটলাকে রেখে যেতে হবে, ঘুম পাড়িয়ে যাবেন। চিন্তা নেই, সিস আর জরিনার আম্মা সকিনা দেখে রাখবে। তে ভ্রুকুচকে ফেললো। কি এমন কাজে যেতে হবে? আমার বন্ধু বান্ধবদের সাথে আপনার পরিচয় করাবো, ওরা বায়না ধরে বসেছে। বন্ধু? যেই হোক সানহুন ওরা, কিন্তু ওরা তো আমাকে দেখেছে। ক্লোজেটের দরজা আটকে ঘুরে দাঁড়ালো জাঙ্কুক। বুকে দুবাহু বেঁধে জানালো, যেই হোকরা আমার ক্লোজ ফ্রেন্ড, ওরা বাদেও কিছু চেনা জানা মানুষ আছে, কলিগ বলতে পারেন, যাদের সাথে আমি চলাচল করি, কাজ করি। আজ সন্ধ্যায় ওদের ছোটখাটো একটা পার্টি দেব ভাবছি। আমাদের তো কোনো রিসেপশন হয়নি, এটাকে তেমন কিছু ধরে নিন। তের মনের ভেতর কেমন যেন খচখচ করলো। এই বিয়েটা অস্থায়ীভাবে শুরু হয়েছে, যদিও সেটা শুধুমাত্র জাঙ্কুক এবং তেই জানে। তবে এভাবে তাকে ছেলেটার নিজের সার্কেলের সাথে পরিচয় করানোর কি দরকার? যত রাখঢাক করা যায়, যত আড়ালে আবডালে থাকা যায়, ততই মঙ্গল, তাই না? তাহলে? কিন্তু তে প্রশ্নটা করতে পারলো না। জাঙ্কুকের কিছু অতীত আচরণ তাকে বিস্মিত করেছে। ছেলেটার বৈশিষ্ট্য বুঝতে পারলেও তার মন বুঝতে বেগ পোহাতে হচ্ছে তেকে। তাই সে আর দ্বিমত করলো না। ঠিক আছে, আমি তেজানকে খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে যাব, তবে বেশি দেরি করা যাবে না। তুমি থাকলে থেকে যেও, আমি চলে আসবো। ওকে। একটু থেমে জাঙ্কুক হঠাৎ এগিয়ে এলো। বাহির থেকে আসার সময় কাঁধে একটি ব্যাগ ছিল তার, সেটা কাউচের উপর রেখেছে। ব্যাগটা খুলে একটা শক্ত কার্ডবোর্ডের দারুণ বক্স বের করলো সে, মখমলের মতো ডিজাইন চারপাশে। বক্সটা নিয়ে সে তের কাছে গিয়ে দাঁড়ালো, এগিয়ে দিল। কৌতূহলী হয়ে তে বক্সটা হাতে নিল। এটা কি? আজ রাতে পড়বেন।
এটুকুই, কোনো ব্যাখ্যা নেই। জাঙ্কুক তোয়ালে তুলে নিয়ে হেলে দুলে নিজের জাকুজির ভেতর চলে গেল। এখন 2 ঘন্টার আগে ছেলেটার দেখা পাওয়া যাবে না। কি যে করে ওটার ভেতর কে জানে। অবশ্য একবার ঢুকলে তেরও বের হতে মন চাইবে না সে জানে। বক্সটা নিয়ে সে নার্সারি গ্লাইডারে বসলো। উপরে ঢাকনাটা খুলতে ভেতরের দৃশ্য তার চোখজোড়া প্রসারিত করে ফেললো। একটি গোলাপি রঙের জামদানি শাড়ি, সঙ্গে স্বর্ণালী বর্ণের কারুকার্য করা একটি নেকলেস। আসল সোনা নাকি বুঝতে পারলো না তে। শাড়িটাও তার ব্যবহার করা সাধারণ সুতি শাড়ি নয়। চোখ পিটপিট করলো রমণী। আনমনে জিনিসগুলো ছুঁয়ে দিয়ে মুখ তুলে জাকুজির বন্ধ দরজার দিকে তাকালো। হঠাৎ এসব এখন যখন ভাবছে তখন তার মনে পড়লো বিয়েতে সকলের থেকেই মোটামুটি উপহার পাওয়া হয়েছে তার। এমনকি আইইউ এবং জেহবের পক্ষ থেকে এক জোড়া স্বর্ণের দুল এবং তেজানের জন্য প্লাটিনামের একটা চেইন পেয়েছে সে। কিন্তু জাঙ্কুকের তরফ থেকে কিছু আসেনি। সে চায়নি। উপহার চাইবার মতো কিংবা প্রত্যাশা রাখার মতন করে তো বিয়েটা হয়নি। এটাই তের স্বামীর দেয়া প্রথম উপহার। বাক্যটা নিজে থেকেই হৃদয়ে ধ্বনিত হলো। তে বলতে পারবে না কেমন যেন অনুভূতি হলো তের বুকের ভেতর। এমন নয় যে সে বোগামের কাছ থেকে কোনোদিন কোনো উপহার পায়নি, বরং পেয়েছে এর চাইতেও দামি কিছু। বোগাম তাকে বিয়ের উপলক্ষ বাদে প্রথমবার ভীষণ দামি এক উপহার দিয়েছিল, রুবির লকেট। টকটকে লাল, তের উজ্জ্বল শ্যামলা ত্বকের সঙ্গে দারুণ মানাতো যখন সে গলায় পরতো। কিন্তু সেই উপহারের অনুভূতি একেবারেই আলাদা, কারণ সে রুবির লকেটটাতে পেয়েছিল বোগাম তার গায়ে প্রথমবার হাত তোলার পর। সন্ধ্যা 7:30। সিঁড়ির গোড়ায় হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন ঘাটছে জাঙ্কুক। পুরোপুরি প্রস্তুত সে। সুগা ইতিমধ্যেই মেসেজ দিয়ে রেখেছে তারা কোথায় আছে জানতে চেয়ে। জাঙ্কুক গলা উঁচিয়ে ডাকলো, কই আপনার হলো? এই যে আসছি। 2 তলা থেকে তের জবাব ভেসে এলো। তির্যক হাসলো জাঙ্কুক। নারী জাতি এক কিসিমের, হোক সে কোনো সাধারণ তরুণী কি তের মতো বোঝদার নারী, স্বামীকে অপেক্ষা করাতে তাদের হবেই। ভিআইপি এন্ট্রি নেবে এরপর। আনমনে বিড়বিড় করলো জাঙ্কুক। ঠিক তখনই তার কানে ঠক ঠক আওয়াজ এলো। ফোন হাতে সামান্য মাথা কাত করে পেছনে তাকালো সে। ওইখানেই বুঝি তার গোটা জগৎ থেমে গেল তৎক্ষণাৎ। সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছে তে। তার দেয়া গোলাপি জামদানি শাড়িটা অঙ্গে জড়ানো, লম্বা চুলগুলো মাঝখানে সিঁথি করে কাঁধের দুপাশে ছেড়ে রেখেছে। হাতে একটা হ্যান্ডব্যাগ, পায়ে 2 ইঞ্চির হিলের জুতা, গলায় স্বর্ণের নেকলেসটি শোভা পাচ্ছে। হাতে জিনের গড়িয়ে দেওয়া চুড়ি আর নাকে ছোট একটি নোসপিন। পুরো দস্তর নতুন বিবাহিত রমণী লাগছে তাকে। হালকা সেজেছেও। ঠোঁটের লিপস্টিক এবং চোখের নিচে সরু কাজলের কারণে বোঝা যাচ্ছে হাজার চাওয়ার সত্ত্বেও নিজের দৃষ্টি ফেরাতে পারলো না জাঙ্কুক। অজান্তেই হার্টবিট বেড়ে গেল তার। তে যে আগুন সুন্দরী তা নয়, কিন্তু তার এমন পরিপাটি অবয়ব থেকে চোখ ফেরানো দায়। ইস, কেন যে শাড়িটা এনেছে। এই শাড়িটা খুব শীঘ্রই তার বিপদের কারণ হতে যাচ্ছে ভেবে একই শুকনো ঢোক গিলল জাঙ্কুক। হ্যাঁ চলো, আমি রেডি। কাঁধের উপর আঁচল টেনে জাঙ্কুকের সামনে এসে দাঁড়ালো তে। এতক্ষণে ঘোর কাটলো তার। মাথা ঝাঁকিয়ে দ্রুত দৃষ্টি ফিরিয়ে নিল। তোর মনের সমুদ্র বন্দরে 11 নম্বর মহাবিপদ সংকেত জারি করা হলো। বিড়বিড় করলো জাঙ্কুক। ভ্রু তুলে তে শুধালো, কি? জোরে বলো, শুনতে পাইনি। কিছু বলিনি, চলুন। তাড়াতাড়ি উল্টো ঘুরে হাঁটা দিল জাঙ্কুক। তে কাঁধ তুলে ঠোঁট উল্টে তার পিছু নিল। 20-25 মিনিটের পথ। জাঙ্কুক গাড়ি থামালো একটি রেস্টুরেন্টের সামনে। স্বচ্ছ কাঁচের দেয়াল দিয়ে ভেতরে দেখা যাচ্ছে। গোটা সেকেন্ড ফ্লোরটা আজকে রাতের জন্য বুক করেছে জাঙ্কুক। গাড়ি থেকে বেরোতেই তেও দরজা খুলে বেরিয়ে এসে মাথা তুলে সামনে তাকালো। পার্কিং লটে আরো বেশ কিছু বাইক গাড়ি চোখে পড়ছে। সকলে প্রায় চলে এসেছে হয়তো। আসুন। তের দিকে একটি হাত বাড়িয়ে দিল জাঙ্কুক। সেই হাতের দিকে তাকিয়ে এক মুহূর্তের দ্বিধা শেষ। অবশেষে হাতটা ধরল তে। জাঙ্কুকের পিছু পিছু এগোলো। আজকে ছেলেটা ক্যাজুয়াল পরেছে, তবু একটা অদ্ভুতরে ম্যাচিওর ভাব দিচ্ছে। ডার্ক কফি বর্ণের ব্লেজার এবং ফর্মাল প্যান্ট, ভেতরে কালো টি শার্ট। একটা সিলভার চেইন ঝুলছে, তাতে আবার তার নামের প্রথম অক্ষর এ ঝুলছে। সিঁড়ি বেয়ে দুজনেই 2 তলায় উঠে গেল। তে জানে না কেন যেন ক্রমশ শক্তভাবে চেপে ধরলো সে জাঙ্কুকের হাতটা। কারণ সে জানে এখন কোনো সামাজিক গ্যাদারিংয়ে নয়, বরং যুদ্ধক্ষেত্রে যাচ্ছে সে। ভিন্ন ধরনের যুদ্ধ। 2 তলায় বেশ সুন্দর করে টেবিলগুলো সাজানো হয়েছে। ইতিমধ্যেই ভর্তি হয়ে গিয়েছে। মাঝখানে একটা বড় টেবিল, সেখানে কিছু চেয়ার এখনো ফাঁকা। 20-25 জন মতো হবে এখানে। জাঙ্কুক আর তে ঢুকতে সবাই মুখ ঘুরিয়ে তাকালো। বিরাট এক গুঞ্জন ছড়িয়ে পড়লো চারিদিকে। হ্যালো গাইজ, হোপ ইউ আর নট ডেড ইয়েট।
জাঙ্কুকের সম্ভাষণে মুহূর্তেই হাসির রোল ছড়িয়ে পড়ল। বেশ কয়েকজন ছুটে এসে একে একে তাকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানাতে লাগলো। এদেরকে চেনে না। জাঙ্কুকের হাতটা এক হাতে ধরে রেখে অন্য হাতে সকলের সঙ্গে করমর্দন করলো, আলিঙ্গন বিনিময় করলো, কথাবার্তাও বলল, পরিচয়ও করিয়ে দিল। অথচ এই দীর্ঘ সময় একটা সেকেন্ডের জন্য তের হাতটা সে নিজের হাত থেকে ছাড়লো না। তার এমন কাণ্ড দেখে একজন তো বলেই বসলো, বাব্বা, এর মধ্যেই ভাবি আঁচলে বেঁধে ফেলেছে। দেখ, হাতটা ছাড়ছেই না, যেন ছাড়লেই ভাবি পালিয়ে যাবে। বিনিময়ে বাঁকা হেসে জাঙ্কুক উত্তর করলো, কি করি বল, বউয়ের মতো বউ হলে আর ছাড়তে ইচ্ছে করে? ও, জাঙ্কুকের কথার ভিত্তিতে তরুণদের মাঝে শোরগোল পড়ে গেল। তে প্রথমটাই বেশ বিব্রত হলো, বিষয়টা কেন যেন তার খারাপ লাগলো। জাঙ্কুক যেদিকে যেদিকে যাচ্ছে হাত ধরে রাখার কারণে তাকেও যেতে হচ্ছে। ক্ষণে ক্ষণে সে তাকিয়ে জাঙ্কুকের হাত ধরে রাখা নিজের হাতটা দেখলো। মিনিট 10 বাদে সবার সঙ্গে প্রায় পরিচয় পর্ব শেষ করে জাঙ্কুক তেকে বড় টেবিলটার দিকে নিয়ে গেল। সুগা, সাংহুন, হিসাং সকলে আগে থেকে এখানে বসেছে। জাঙ্কুক চেয়ার টেনে দিল তেকে। স্ত্রী বসতেই সে নিজেও তার পাশের চেয়ারে বসে পড়ল। যাক বাবা, অবশেষে সেলিব্রিটি দেখা পাওয়া গেল। সুগা বলতে না বলতেই হিসাং প্রতিবারের মতো নাকি সুরে খেকিয়ে উঠল, আলাদিন, তোর চেরাগ কোথায়? প্রতিবারের মতো ঝাঁজ নিয়ে জবাব না দিয়ে খিলখিল করে হাসলো জাঙ্কুক। বলল, চেরাগ বাসায় ঘুমায়, দোয়া কর যেন বাতি জ্বালিয়ে আবার কেঁদে না ওঠে, না হলে মাকে নিয়ে ছুটতে হবে আমায় পার্টি শেষ হওয়ার আগেই। একে অপরের দিকে তাকিয়ে অদ্ভুত অঙ্গভঙ্গি করলো বন্ধুদের দল। তারপর আবার নিজেরাই নিজেদের কাহিনী বুঝে হাসাহাসি করে মরল। কিছু বলা উচিত ভেবেতে বলল, তোমরা ভালো আছো? সুগা, কি খবর তোমার? জি বৌদি, একদম ঝাক্কাস। ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে লেমনেড সার্ভ করা হলো। নিজের গ্লাসে চুমুক দিয়ে আর চোখে সুগার দিকে চেয়ে জাঙ্কুক শেষে বলে বসলো, যাওয়ার সময় আমার সাথে একটু আলাদাভাবে কথা বলবি। কেন, কি এমন গোপন কথা বলবি শুনি? সেটা তখনই জানতে পারবি। অশুভ হাসলো জাঙ্কুক। সুগা ওই হাসি আর ভুতুরে চোখের দৃষ্টিটা খুব ভালো করে চেনে। শিউরে উঠল সে। জাঙ্কুকের সঙ্গে সে কি এমন করেছে যে এভাবে বদলা নিতে চাইছে? মানুষের উপস্থিতির কারণে অবশ্য সেটা সরাসরি জিজ্ঞেস করা আর সম্ভবপর হলো না। বেশ খানিকটা সময় গল্পগুজব করার পর ওয়েটার এলো জিজ্ঞেস করতে মেইন কোর্স দিয়ে দিবে কিনা। জাঙ্কুক আশেপাশে তাকিয়ে বলল, সকলে এসেছে, কেউ আসার বাকি আছে? আর সবাইকেই দেখছি, শুধু লিসা ছাড়া। সাংহুন টেবিলের একমাত্র খালি চেয়ারটার দিকে ইঙ্গিত করে বলল। জাঙ্কুকের চেহারায় একটা চিন্তার ছায়া ভর করলো। গ্রুপের সবাইকে ইনভাইট করেছি, তোদেরকে তো আলাদাভাবেও বললাম, ও কি আসবে না? তুই ডাকবি আর আমি আসবো না মেরে জিনি? সুরেলা মেয়েটি কণ্ঠস্বরটা ঠিক পেছন থেকে ভেসে এলো। সকলে ঝট করে ঘুরে তাকালো পেছনে। লাস্যময়ী ভঙ্গিতে হেলে ধুলে ভেতরে প্রবেশ করলো লিসা, চকচকে একটা পার্টি শাড়ি পরনে। কাকতালীয়ভাবে লিসার শাড়িটাও গোলাপি রঙের, তার উপর সিলভার জড়ি চকমক করছে। ভীষণ জেল্লাদার রমণী। ভিড়ের মাঝে সবার আগে চোখে পড়ার মতন চেহারা এবং শারীরিক গঠন। চাপা কোমরে একটা কোমর বন্ধনী চিকচিক করে ধুতি ছড়াচ্ছে। বন্ধুদের দল ততক্ষণে মহাবিস্মিত। হিসাং জোরেই বলে বসলো, লিসা আর শাড়ি, আমাকে একটা চিমটি কাটতো। সাংহুন, আমি স্বপ্ন দেখি না তো? স্বভাবতই উপস্থিত অধিকাংশ পুরুষের দৃষ্টি লিসাতে আবদ্ধ। মেয়েটি এমনভাবে হেঁটে বড় টেবিলটার কাছে এলো যেন ফ্যাশন শোতে ক্যাটওয়াক করছে। জাঙ্কুক নিজের চেয়ার ঠেলে উঠে দাঁড়িয়ে হ্যান্ডশেক করার জন্য লিসার দিকে হাত বাড়িয়ে দিলেও মেয়েটি এসে সোজা তাকে জড়িয়ে ধরে পিঠ চাপড়ে দিল। তে তাকিয়ে আছে লক্ষ্য করে ওপাশ থেকে মুখ বাড়িয়ে সুগা বলল, লিসা আমাদের স্কুল জীবনের বান্ধবী, তাই ওর সাথে আমরা অনেক ক্লোজ। যদিও ব্যাখ্যার প্রয়োজন ছিল না, তবুও বন্ধুর জন্য সুগা কাজটা করলো দেখে মুচকে হাসলো তে। হাত নেড়ে বলল, ইটস ওকে, আমি বুঝতে পেরেছি। লিসা তখনই তের চেয়ারের কাছে চলে এলো। জাঙ্কুকের মতো করে হাত বাড়িয়ে তের কাঁধে জড়িয়ে ধরে মোলায়েম কণ্ঠে বলল, হাই, আপনাকে দেখার যে কত ইচ্ছা হয়েছিল চিনির কাছে শুনে, ফাইনালি আজকে দেখা পেলাম। আমি লালিসা মনোবান। কিম, তে, আমারও ভালো লাগছে। তুমি খুব মিষ্টি একটা মেয়ে লিসা। গ্লস দেওয়া ঠোঁটে বিরাট হেসে হেঁটে গিয়ে জাঙ্কুকের অন্য পাশের চেয়ারটা দখল করে নিল লিসা। টেবিলে একমাত্র ওই চেয়ারটাই খালি ছিল বিধায় তে কিংবা কেউই বিশেষ নজরপাত করলো না। লিসার আগমনের মধ্য দিয়ে যেন উত্তেজনা আরও বাড়লো চারদিকে। খাবার পরিবেশন করা হলো সবাইকে। গল্প করতে করতে খেতে লাগলো সকলে। তারপর বল, বিবাহিত জীবন কেমন কাটছে বন্ধু? শুরুটা করলো সাংহুন। জাঙ্কুক নিজের প্লেটের ফ্রাইড রাইস নড়াচড়া করে বলল, তুইও বিয়েটা সেরে ফেল, নিজে থেকেই বুঝে যাবি। ইস, আমার এত জলদি নিজের কপাল পোড়ানোর শখ হয়নি। হেসে উঠলো সবাই। তে এক চামচ খাবার মুখে নিয়ে চিবিয়ে তারপর বলল,
কেন সাংহুন, বিয়ে মানে কি শুধু কপাল পোড়ানো? তোমাদের জেনারেশন বিয়েকে অনেক বেশি ভয় পায়। ঠিক, বিয়ে হলো একটা মনের মিলনের ব্যাপার। মানুষটা মনের মতন হতে হয়, সেই কারণে বিয়ে সবসময় ভেবে চিন্তে করতে হয়। লিসা বলে উঠল, নিজের চামচ প্লেটে রেখে দুহাত তুলে ঝংকার খেলিয়ে বলল, নো অফেন্স, বাট জিনির বিয়েটা তো আর 5টা বিয়ের মতো খুব স্বাভাবিক নয়, তাই আর কি। ভ্রু কুচকে ফেললো জাঙ্কুক, মাথা কাত করে লিসার দিকে তাকালো। স্বাভাবিক নয় মানে কি? ও বোধহয় সিনিয়র জুনিয়রের ব্যাপারটা বলছে। লিসা বেশ জোরেই কথা বলে, তার কণ্ঠ সবাই শুনতে পেয়েছে। তাই অন্য পাশের টেবিল থেকে একজন বলল, এতক্ষণ যাবৎ কেউ মুখ ফুটে মনের কথাটা বলতে পারেনি, তবে লিসা শুরু করায় এখন সকলের মাঝে গুঞ্জন ছড়িয়ে পড়ল। এমনভাবে বলছিস যেন পৃথিবীতে এর আগে কেউ কখনো সিনিয়র কোনো মেয়েকে বিয়ে করেনি। বুকে দুবাহু বেঁধে খানিকটা বিরক্তি নিয়ে বলে উঠল হিসান। লিসা হাসলো। ব্যাপারটা অমন নয় যে বিয়ে করেনি বা করা যাবে না, অবশ্যই যাবে। আমাদের ধর্মে জায়েজ করা হয়েছে, আমরা অস্বীকার করতে পারি না। তবে এই আধুনিক সময়ে এসে মনের দিক থেকে বিষয়টা একটু বেমানান। সেটাই বলতে চাচ্ছিলাম আর কি। কারণ দিন শেষে সবকিছুর আগে দরকার নিজের পার্টনারের সঙ্গে বোঝাপড়া আর মনের মিলন। এখন তোর পার্টনার যদি তোকে সেই কমফোর্ট প্রোভাইড করতে না পারে, তাহলে লং টার্মে সেটা ইফেক্ট করবেই করবে। এখানে রাখাঢাকের কিছুই নেই। যতই আমরা গলা উঁচু করে বলি না কেন, এজ ডাজ নট ম্যাটার। দিন শেষে অসীম ইচ্ছা শক্তি না থাকলে এজ অলওয়েজ ম্যাটার্স। জেনারেশনের পার্থক্য বয়ে আনে চিন্তাধারার পার্থক্য। আজ হোক কাল হোক সেই পার্থক্যটা ধরা পড়বেই। তখনই মনোমালিন্য হবে, অশান্তি হবে। কারণ দুজনের মনে হবে তারা দুজনেই ঠিক, কেউ ভুল নয়। তাদের দোষও দেওয়া যাবে না, কারণ দুজন দুই ভিন্ন জেনারেশন থেকে বিলং করে যেহেতু। লিসার পর অন্যরাও বলতে লাগলো। এক এক টেবিলে রীতিমতো আলাপ আলোচনা শুরু হয়ে গেল। যুক্তি দেওয়া, যুক্তি খণ্ডন, পক্ষে বিপক্ষে আলাপ আলোচনা। এখানে বেশিরভাগই ছেলে মেয়ে, তরুণ তরুণী। তাই তাদের কথাবার্তা যথেষ্ট মার্জিত হলেও কেউই তিক্ত ব্যাপারটা প্রকাশ করতে রাগঢাক করছে না। তে শুধু অজস্র কথা শুনে গেল। এমন না যে কেউ তাকে সরাসরি কিছু বলছে বা অপমান করছে, তেমন কিছুই না, বরং তাকে কেউ অসম্মানও করেনি। তবে এই আলাপ আলোচনা, বয়সের বিভেদ, জেনারেশনের পার্থক্য, এর বিপক্ষে তের কাছে কোনো যুক্তি নেই। প্রত্যেকের কথায় বাস্তবতা আছে। সে নিজেও এই বিষয়টা নিয়ে বিশেষ শঙ্কিত। তে নিজের খাবারের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করলো। টেবিলে বসে থাকা সুগা, সাংহুন আর হিসাংও চুপ করে গিয়েছে। কেউই বুঝতে পারছে না কি বলে পরিবেশটা বাগে আনা যায়। জাংকুকও শান্ত, একটু অতিরিক্ত শান্ত। চামচের পর চামচ শুধু মুখেই দিয়ে যাচ্ছে, যান্ত্রিক মেশিনের মতো। উজ্জ্বল চেহারায় কোনো অভিব্যক্তি ধরা পড়ছে না, যেন নিজের আলাদা জগতে আছে। ছেলেটার জন্য তের খারাপ লাগলো। কারণ কোনো পুরুষেরই এমন কথা শোনা উচিত না, যেখানে তার ব্যক্তিগত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে মানুষ খোলাখুলি আলোচনা করবে। ঝুঁকে স্টেকের পিস মুখে দিতে গিয়ে জাংকুকের ব্লেজারের কলারে খানিকটা সস লেগে গেল, সে খেয়াল অবধি করলো না। তে মুখে কিছু না বলে নিঃশব্দে একটা টিস্যু তুলে নিল। তখনও চারিপাশে আলাপ আলোচনা জারি আছে। সিনিয়রে জুনিয়রে শুধু মাখো মাখো প্রেমটাই হয়, ভালোবাসা হয় না। বন্ধুদের দলের হাজার কথাবার্তার মাঝেও তেমন বিশেষ প্রতিক্রিয়া আর দেখালো না তে। সে নীরবে একপাশে ঝুঁকে হাতের টিস্যুটা দিয়ে জাংকুকের কলারে লেগে যাওয়া সসটুকু মুছে নিল। ছেলেটা নিজের ঘর থেকে বেরিয়ে নিচে তাকালো, দেখলো কিভাবে সযত্নে তে তার কলার পরিষ্কার করে দিল। মোছা শেষ করে যেই না সে রমণী ঘুরে বসতে যাবে, ঠিক তখনই হঠাৎ জাংকুক নিজের মুখটা ঘুরিয়ে ঠিক তার কপাল বরাবর উষ্ণ ঠোঁট ছুঁয়ে দিল। উপস্থিত প্রত্যেকের সামনে, সরাসরি কোনো দ্বিধা ছাড়াই। হতভম্বতে জমে গেল। মুহূর্তের ভেতর তার হাত থেকে টিস্যুটা ফসকে নিচের মেঝেতে পড়ে গেল। সুগা, হিসাং, সাংহুন, এমনকি অন্য পাশে থাকা লিসাও প্রসারিত নয়নে দৃশ্যটি দেখে গেল। অথচ জাংকুকের হেলদোল নেই, যেন যা করছে তা তার নিত্যদিনের কাজ, অতি প্রিয় অভ্যাস। তের কপালে চুমু খেয়ে সে স্বাভাবিক গলায় বলল, থ্যাঙ্কস মিসেস আলাদিন। হাসি ফুটল সুগাদের ঠোঁটে। জাংকুক একেবারে শান্ত ভঙ্গিতে খাবারে ফিরে গেল। সাংহুন নিজের হাতের জুসের গ্লাস তুলে গলা উঁচু করে সকলে শুনতে পায় এমন কণ্ঠে বলল, ওয়ান সেকেন্ড থট, সম্মান আর কদরটাই সম্পর্কের আসল চাবিকাঠি, বয়স নয়। ইয়েস। সাংহুনের কথার ভিত্তিতে সুগা আর হিসাং একসঙ্গে সায় জানালো জোরালো ভাবে। রাত 9:30। সকলের খাওয়া দাওয়া এবং শুভেচ্ছা বিনিময় সমাপ্ত প্রায়। টেবিল থেকে সবার আগে উঠল জাংকুক। তে একটু ওয়াশরুমে গিয়েছে। সে নিজের ব্লেজার ঠিকঠাক করে খানিকটা ঝুঁকে লিসাকে দেখল। মেয়েটা বেশ হেসে হেসে আরেকজনের সঙ্গে কথা বলছে। লিসা? হাসি মুখে ঘুরে তাকালো লিসা। জাংকুক শীতল গলায় বলল, এরপর থেকে দেখা হলে হ্যান্ডশেক করবি, জড়িয়ে ধরবি না।
এটুকুই, না কোনো ব্যাখ্যা, না কোনো বিশ্লেষণ। লিসার ঠোঁট থেকে হাসিটুকু মুহূর্তেই উধাও হলো, অথচ জাংকুক সেটি দেখার অপেক্ষায় নেই। তে ওয়াশরুম থেকে চলে এসেছে। সে টেবিল থেকে তের হ্যান্ডব্যাগটা নিজের বাম হাতে তুলে নিয়ে ডান হাত এগিয়ে স্ত্রীর একটা হাত ধরলো, বাকিদের দিকে তাকালো। আই হোপ তোরা সবাই এনজয় করেছিস। রাত হচ্ছে, আমাকে বাড়ি ফিরতে হবে। তোরা এনজয় করতে থাক, সোগা আছে এখানে, পরে দেখা হবে আবার। গুড বাই। তে কাউকে বিদায় জানানোর সুযোগ পেল না। ভীষণ অবাক হয়ে জাংকুকের পিছু পিছু হাঁটতে বাধ্য হলো। বাড়িতে যাওয়ার সমস্ত রাস্তা জাংকুক গাড়িতেও একটা কথা বলল না। রেডিও অন করে দিয়ে চুপচাপ ড্রাইভ করলো। তেও কিছু বলল না। সে এখনো ঘর থেকে বের হতে পারছে না। ক্ষণে ক্ষণে অজান্তেই তার হাত ছুঁয়ে যাচ্ছে নিজের কপাল। মনে হচ্ছে যেন সেখানে এখনো জাংকুকের ঠোঁটের উষ্ণতা লেপ্টে আছে। গাড়িটা গ্যারেজে থামালো জাংকুক। তেও কোনো কথা না বলে বেরিয়ে এলো। লম্বা পা ফেলে দ্রুত বাড়ির দিকে এগোলো। তেজানের কি অবস্থা একবার দেখতে হবে। তবে সদর দরজার কাছে পৌঁছাতেই ভীষণ অদ্ভুত একটা কাণ্ড ঘটল। তার কাঁধে জুড়ে একজোড়া হাত জড়িয়ে গেল। তারপরই তাকে উল্টো ঘুরিয়ে হঠাৎ করে সদর দরজার একপাশে একেবারে কোনায় থামের সঙ্গে ঠেসে ধরল কেউ। বিস্ফোরিত চোখ মেলেতে দেখল জাংকুকে। ছেলেটার অভিব্যক্তি বদলে গিয়েছে। চুলগুলো এলোমেলো হয়ে কপালে ছড়িয়ে পড়েছে, বারবার আঙুল চালানোর কারণে। স্বাভাবিকের তুলনায় দ্রুত শ্বাস নিচ্ছে। ত্বকের রংটাও হালকা লালচে দেখাচ্ছে অজানা তাপের কারণে। আলাদিন, ক্যান আই টাচ ইউ? তে চোখ পিটপিট করলো। তার মনে হলো নিজের কানকে বিশ্বাস করতে পারছে না সে। জাংকুক সেকেন্ডের ভেতর অধৈর্য হয়ে উঠল। ক্যান আই টাচ ইউ? প্লিজ টাচ। ছুঁয়ে দেবে? ছুঁয়েই তো আছে, এর জন্য অনুমতির কি আছে? তে খানিকটা ভাঙা গলায় বলল, হ্যাঁ কিন্তু আগে বলো। তোমার কথা শেষ করার সুযোগ পেল না তে। তার মুখখানি নিজের দুই হাতের আঁচলায় তুলে নিল জাংকুক। অতঃপর দ্বিতীয় কোনো কথা ছাড়াই তার কপালে গভীর এক চুমু খেলো, ঠিক যেখানটায় ঠোঁট ছুঁয়ে দিয়েছিল রেস্টুরেন্টে বসে। তে শিউরে উঠে চোখ বুজে ফেললো। অথচ এবার জাংকুক শুধু কপালে থেমে থাকলো না, তার ঠোঁট তের ডান গালে নেমে এলো। প্রগাঢ় এক আদর বসালো সেথায়। তারপর বাম গালে, নাকের ওপরে নসপিনে, চিবুকে, কানের লতিতে। তের মুখের 1 ইঞ্চি ত্বকও বোধ হয়ে রেহাই পেল না। যেখানে যেখানে জাংকুকের ঠোঁট ছুঁয়ে যাচ্ছে সেখানে সেখানে বুঝি টকবক করে লাভা ফুটছে। কোনো স্নেহের আদর নয়াটি, ভয়ানক এক আকাঙ্ক্ষার আদর যেন। অজান্তেই জাংকুকের ব্লেজার আঁকড়ে ধরলো নিজের মুঠোয়। তার মাথা ঘুরতে শুরু করেছে। সিগারেটের প্যাকেটে যেমন লেখা থাকে স্বাস্থ্যের জন্য হানিকারক, তেমন আপনার গায়েও লেখা উচিত আলাদিনের জন্য হানিকারক। কানের লতিতে আলতো কামড়ের পাশাপাশি তের কর্ণকুহরে জলোচ্ছ্বাসের মতন ভেসে এলো অতি আবেশী কণ্ঠের ঘোষণাটি। বোগাম, আমার ভীষণ পেট ব্যথা করছে। আমি একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যাচ্ছি। তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে মানে কি? আমি আজ 1 সপ্তাহ পর বাসায় ফিরলাম, আর তুমি ঘুমিয়ে যাবে? নো নো, আই নিড ইউ মাই ওয়াইফ টুনাইট। বোগাম, বোঝার চেষ্টা করুন। আজ না, আমার ফুড পয়জনিং হয়েছে। মাত্রই ওষুধ খেয়েছি কালকে। হ্যাঁ। তে ঘুরে বেডরুমের দিকে হাঁটা দিল। বোগাম কিছুই বলল না। খানিকটা অবাকই হলো সে। যাক, তবে তার শরীর খারাপের প্রতি একটু হলেও সহমর্মিত পুরুষটির আছে। তবে বেডরুমের ভেতর পা দিতে না দিতেই কোমরে হাত চড়িয়ে রীতিমতো শূন্যে তুলে ফেললো কেউ। ভয়ে হালকা চিৎকার করে সে মাথা ঘুরিয়ে দেখলো বোগামকে। হেঁটে গিয়ে বোগাম তার শরীরটা ছুঁড়ে ফেলে দিল বিছানার উপর। দ্রুত হাতে নিজের পরনে টি-শার্ট টেনে মাথার উপর দিয়ে খুলে মেঝেতে ছুঁড়ে ফেললো। সে উঠে বসার সুযোগ অবধি পেল না। বোগাম হামাগুড়ি দিয়ে তার উপরে উঠে এসেই তার পোশাকের চেইন টেনে খুলতে খুলতে অধৈর্য গলায় বলল, একদম বাহানা দিবি না। তুই জানিস না তোকে আমার কত প্রয়োজন। 1 সপ্তাহের ক্ষুধার্ত পশুকে বলিস আরও একটা দিন অপেক্ষা করতে। নিজের শরীরটাকে সামনে সুস্থ রাখতে পারিসনি, তোর দোষ। অপেক্ষা 1 মিনিটও হবে না, 1 সেকেন্ডও হবে না। বোগামের বুকে হাত দিয়ে ঠেকাতে চাইলেও লাভ হলো না। তের 2 হাত শক্তভাবে ধরে বিছানার সঙ্গে চাপটে ধরে বোগাম মুহূর্তে নিজের ঠোঁট বসিয়ে দিল তার ঘাড়ে। ছটফট করলো তে, অসহায় হয়ে আর্জি জানালো, না না প্লিজ, শাট দ্য ফাক আপ and take it. অতীতের ঘটনাটি মনে করতে চায়নি তে, কখনোই নয়। অথচ স্বয়ংক্রিয়ভাবে তার মস্তিষ্কের রাজত্ব দখল করে নিল অতীতের স্মৃতিরা, ভয়েরা, কষ্টরা। কেঁপে কেঁপে উঠল তে। জাংকুক তার বদ্ধ 2 চোখের পাতায় চুমু ছুঁয়ে ঠোঁটের কাছে এসে থেমেছে। ছেলেটার তপ্ত নিঃশ্বাস ছুঁয়ে যাচ্ছে তেকে। দাঁতে নিজের ঠোঁট কামড়ে ধরল সে। উচিত হবে না। নিজেকে নিয়ন্ত্রণের বহু চেষ্টা করেও শেষমেশ সম্ভব হলো না। জাংকুক যে মুহূর্তে তার ঠোঁটের কাছে এগিয়ে গেল, ঠিক অমন সময় তার ঠোঁট গলে অস্ফুট আওয়াজটি বেরিয়ে এলো, না।
জমে গেল জাঙ্কুক, চোখ পিটপিট করলো। অদ্ভুত একটা ঘোরের মধ্য থেকে বেরিয়েছে যেন মাত্রই। সামান্য একটু দূরে সরে তের মুখটা দেখলো। তার হাতের আঁচলা রীতিমতো কাঁপছে রমণী। জাঙ্কুক জানে না তার বুকের ভেতর কেন ভাঙচুর হলো। মৃদু গলায় শুধালো, নো। ঝট করে চোখ মেলে তাকালো তে। তার চোখের মাঝে বিন্দু বিন্দু অশ্রু ফোঁটা জমতে দেখা গেল। জাঙ্কুক অপলক চেয়ে রইল। তের তরফ থেকে আর উত্তর এলো না, বাধাও এলো না। দীর্ঘ একটি প্রশ্বাস টেনে বুকে অক্সিজেন ভর্তি করে নিল জাঙ্কুক। নিজের উত্তপ্ত শরীরকে ঠান্ডা করার প্রচেষ্টা যেন। তার বৃদ্ধাঙ্গুল অতি যত্ন নিয়ে তের চোখের কোণ মুছে ফেলল। তারপরে ঝুঁকে এলো সে। স্ত্রীর কপালে সর্বশেষ একটি আলতো চুমু এঁকে ফিসফিস করে বলল, ওকে। তৎক্ষণাৎ দূরে সরে দাঁড়ালো জাঙ্কুক। তে বুঝি এতক্ষণে নিজের বুকের ভেতর আটকে রাখা নিঃশ্বাসটা ফেলতে পারলো। অবাক নয়নে দেখে গেল সে জাঙ্কুককে। তার স্বামী উল্টো ঘুরে বাড়ির ভেতর চলে গেল, অথচ তে তখনও ঠায় দাঁড়িয়ে চেয়ে রইল তার পথপানে। জিমনেশিয়ামে এই সময়টায় মানুষ কম থাকে। জাঙ্কুক ট্রেনারের দেয়া টাস্কগুলো শেষ করে এখন ট্রেডমিলের সামনে এসেছে। গত 10 মিনিট যাবৎ একটানা দৌড়ে যাচ্ছে সে, কানে হেডফোন গোজা। তাতে বাজছে তার নিজের রিমিক্স করা নতুন একটা ট্র্যাক, যেটা 2 দিন বাদে আসন্ন শোতে ব্যবহার করবে। ঘেমে গিয়েছে সে সম্পূর্ণ, যেন গোসল করেছে। তাই টি শার্টটা খুলে আবারও দৌড়াতে লাগলো উদাম শরীরে। এটা শুধুমাত্র ম্যানস জিম, তাই বিশেষ কোনো ঝামেলার বালাই নেই। আলোর সংস্পর্শে আসতেই তার ত্বক জুড়ে সাজা ঘামের ফোঁটাগুলো চিকচিক করে উঠল। প্রশস্ত বুক এবং তাতে শক্তিশালী মাংসপেশি দৌড়ানোর সঙ্গে সঙ্গে বিকশিত আবার সংকুচিত হতে লাগলো। আয়নার প্রতিফলনে নিজেকে দেখে সন্তুষ্ট ভঙ্গিতে হাসল জাঙ্কুক। এমনি এমনি পরিশ্রম করা হচ্ছে না। তবে পাশে রাখা ফোনে একটা কল আসতেই দৌড় থামিয়ে হাঁটতে হাঁটতে ফোনটা কানে তুলে নিল জাঙ্কুক। সোগা কল করেছে। হ্যাঁ বল। ভারী নিঃশ্বাস ফেলতে ফেলতে জাঙ্কুক বলল। সোগা ভনিতা করলো না। ব্যাংসান আর সাংবিন এসেছে, দেখা করতে বলছিল। এক মুহূর্তের জন্য থমকে গেল জাঙ্কুক। তার চেহারায় একটা আধার ভর করলো। পরক্ষণেই আবার সেই দূর করে হাঁটা জারি রেখে সে বলল, আচ্ছা কোথায়? স্কুলের পেছনের বট গাছটার নিচে, 1 ঘন্টা বাদে। ঠিক আছে, আমি আসছি। ইউ শিওর? দেখা হচ্ছে, রাখছি। ফোনটা রেখে দিল জাঙ্কুক। ট্রেডমিল বন্ধ করে প্রায় মিনিট খানেক রেলিং ধরে মাথা নুয়ে দাঁড়িয়ে রইল। তারপর তোয়ালে তুলে জিমের বাথরুমে চলে গেল। সেখান থেকে ফ্রেশ হয়ে নতুন এক সেট পোশাক পরে তারপর বাইরে চলে এলো। স্কুলের দিকটায় যাওয়া হয় না তার বহুদিন। বোধহয় গত বছর শেষ গিয়েছিল, তাও কিছু মিনিটের জন্য। হেঁটে বেরিয়ে গেছে। এই দেশের প্রতিটি প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ের মনে নিজেদের ছোটবেলার স্কুল একটা আলাদা জায়গা দখল করে রাখে। জাঙ্কুকেরও সেই ক্ষেত্রে ব্যতিক্রম নয়। তবে স্কুলের স্মৃতিগুলো মিশ্র। এখানেই কলেজ শেষ করেছে, তারপর বিশ্ববিদ্যালয়ে ভর্তি। ব্যাংসান সাংবিন দুজনই তার একেবারে ছোটবেলার বন্ধু। সেই ক্লাস 3 থেকে বন্ধুত্ব। তারা জাঙ্কুক এবং সোগা ছিল পুরো স্কুল থেকে কলেজ অবধি দাপিয়ে বেড়ানো সব থেকে জনপ্রিয় বন্ধুদের গ্রুপ। যেমন তুখোর মেধা, তেমনি অংশগ্রহণ নাচ, গান, বিতর্ক সহ সব ধরনের ক্ষেত্রে। যে স্যাররা ক্লাসে বসে হাসাহাসি করার কারণে কান ধরে দাঁড় করিয়ে রাখত, তারাই আবার আড়ালে প্রশংসা করে বেড়াতো। অমুক ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, তমুক বুয়েটে চান্স পাবে, ইত্যাদি ইত্যাদি। জাঙ্কুকের ক্ষেত্রেও এমন ধারণা প্রচলিত ছিল। তার মা ডাক্তার, চোখ বুঝে জাঙ্কুক ঢাকা মেডিকেলে চান্স পাবে, এটা সবাই বলতে পারতো। আর কেউ না হোক জাঙ্কুক টিকবে। অথচ জাঙ্কুক টিকলো না, ডাক্তার হতে পারলো না। মাথা ঝাঁকালো জাঙ্কুক। আশেপাশে তাকিয়ে দেখলো কখন যেন স্কুলের কাছে পৌঁছে গেছে। বট গাছটা নজরে আসছে। দেয়াল ঘুরে যেতেই শান বাঁধানো গাছের নিচে নিজের ছোটবেলার অবিচ্ছেদ্য প্রাণগুলোকে দেখতে পেয়ে কেমন যেন লাগলো বুকের মাঝে। এগিয়ে গেল জাঙ্কুক। সোগা চলে এসেছে। নিজের বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে কথা বলছে হাসি মুখে। ব্যাংসান হাঁটুর উপর হাঁটু তুলে ঝাঁকাতে ঝাঁকাতে বাদাম ভাজা খাচ্ছে। সাংবিনও তার পাশেই বসে আছে। দুটো ছেলের বেশভূষায় অসাধারণ পরিবর্তন এসেছে। সেই ছন্ন ছাড়া কিশোর নেই কেউই। ব্যাংসান ফর্মাল শার্ট প্যান্ট পরে আছে, বেল্ট দিয়ে সুন্দরভাবে ইন করা। পেছনে রাখা ব্যাগ থেকে সাদা অ্যাপ্রনের একটা অংশ বেরিয়ে এসে যেন কটূক্তি করছে জাঙ্কুককে। যে স্বপ্নটা সে ছুঁয়ে দেখতে পারেনি, সেই স্বপ্নের জীবনটাই যাপন করছে ব্যাংসান। সারা দেশে মেডিকেলে 3য় হয়েছিল, এখন ঢাকা মেডিকেল তার ঠিকানা। অপর দিকে সাংবিন একজন সিভিল ইঞ্জিনিয়ার, বুয়েট থেকে বেরিয়েছে, বিসিএস দিচ্ছে, সরকারি চাকরি নিশ্চিত প্রায়। জীবনে সকলেই সেটেল, এমনকি সোগাও। জাঙ্কুক এগিয়ে আসতে ব্যাংসান ঘুরে তাকালো। হেই ব্রো, লং টাইম নো নিউজ।
মৃদু হেসে দুই বন্ধুকেই আলিঙ্গন করলো জাংকুক, তারপর বট গাছের নিচে পা ঝুলিয়ে বসলো। উত্তেজিত কণ্ঠে সাংবিন বলল, তুই নাকি বিয়ে করেছিস? ওহ, নিউজ ট্রাভেলস ফাস্ট। খিলখিল করে হাসলো জাংকুক। ব্যাংসান হাস্যরসাক্ত কণ্ঠে বলল, খবর শুনে আই এম তো অবাক। আমাকে কে বলেছে জানিস? সূচনা নাকি আবার জেনেছে রাশমিকার কাছ থেকে। পুরো ব্যাচের সবাই জেনে গিয়েছে। বাবারে বাবা, এত বড় বড় পোস্টের মানুষজন আমার খবর রাখে? বেশ তো, একেবারে সেলিব্রিটি ফিল পাচ্ছি। মজা করিস না, আমি বিশ্বাসই করতে চাইনি। বিয়ে যেই করুক, সবার আগে সেটা তুই হবি কেউ ধারণাই করতে পারেনি। সুগা পাশের একটা দোকান থেকে সকলের জন্য কোন আইসক্রিম কিনে এনেছে, সেগুলো হাতে হাতে দিয়ে হেলান দিল আবার বাইকে। মন্তব্য করলো, মনে হচ্ছে জাংকুক বিয়ে করে ভালো করেছে, অন্তত এই উসিলায় তোদের মুখদর্শন তো পাওয়া গেল। হাসলো সকলে, আইসক্রিমে মনোযোগ দিল। সাংবিন মুখ ঘুরিয়ে একবার আপাদমস্তক দেখলো জাংকুককে। একটা কঙ্কাল আঁকা টি শার্ট, নিচে রিপড জিন্স, হাল ফ্যাশনের সিলভার ব্রেসলেট কবজিতে, ব্রুতে চিকচিক করছে পিয়ার্সিং। ক্লাসের ব্যাকবেঞ্চারদের মতন লাগছে পুরো, অথচ জাংকুক ছিল ক্লাসের ফার্স্ট বয়, ফার্স্ট বেঞ্চার। সবার মাঝে ভীষণ বেমানান লাগছে তাকে। সাংবিন মন্তব্য না করে আর থাকতে পারলো না। এখনো ডিজে মিজে গিরি করে বেড়াস নাকি? অবস্থা দেখেছিস নিজের, বিয়েও করে নিয়েছিস, সিরিয়াস হবি আর কবে? জাংকুক উত্তর করলো না, নীরবে হেসে আইসক্রিমে মুখ ঢুকিয়ে দিল। ব্যাংসান পাশ থেকে তার উরুর উপর হাত রেখে চাপড় দিয়ে বলল, বলি একটা চাকরি বাকরির চেষ্টা কর। প্রাইভেট থেকে পড়েছিস তো কি হয়েছে? আঙ্কেল আন্টি টাকার অভাব, মাস্টার্সটা কর, বিদেশ যা, চাকরির অভাব হবে না, লাইফ সেটেল। কাকে আর কি জ্ঞান দিচ্ছিস? ও উড়নচণ্ডী লাইফ ভালো লাগছে, ভালো থাকতে দে না। সাংবিন বলতেই সুগা আর চুপ করে থাকতে পারলো না। তোরা এবার থামতে পারিস। এতদিন বাদে দেখা হয়েছে, কোথায় একে অপরের খবর জানবো তা না, একজনকে নিয়ে আলোচনা শুরু করে দিয়েছিস। যাকগে, জাংকুকের তো হয়ে গেল, তোর সানায়ও শীঘ্রই বাঁচবে শুনছি। ব্যাংসান মুচকি হাসলো সে। হ্যাঁ রে, আকদ হয়েছে পারিবারিকভাবে, আমার মেডিকেল কলেজেরই ব্যাচমেট। ওয়াও, আকদ হয়ে গিয়েছে, আর ডাকলি না? ব্যাংসান কাঁধে তুললো, কাউকেই ডাকিনি, সাংবিন গিয়েছিল শুধু। অনুষ্ঠান করব পরে, তখন সবাইকে দাওয়াত করব ভেবে রেখেছি। তুই আর জাংকুক গিয়েও বা কি করতি? ডিজে পার্টি তো হচ্ছিল না। আমার ফ্যামিলি ভাই রেস্ট্রিকটিভ আর ধার্মিক, সরি। সুগার মুখটা চুপসে গেল। সে আর চোখে দেখলো জাংকুককে, আইসক্রিম শেষ করে শান্ত হয়ে বসে আছে, অভিব্যক্তি বোঝা যাচ্ছে না। তোর কথা বল, তোর বউ শুনলাম সিনিয়র, অনেক বেশি। কেন ভাই, মেয়ের অভাব পড়েছিল নাকি? লিসানা ফিসা বলে একটা মেয়ে না ছিল কলেজ গ্যাংয়ে, ওটার কি হয়েছে? ওটাকে ধরতে পারিসনি? সাংবিনের কথায় স্পষ্ট টিটকারি প্রকাশ পেল। ব্যাংসান হেসে সায় জানালো, ঠিকই, তোকে অন্তত এমন পজিশনে মানায় না। নিজের মতো কাউকে পেলি না নাকি কেউ মেয়ে দেয়নি? শেষমেশ বিয়ে করলি তো করলি একটা গোল্ড ডিগারকে। এতক্ষণ যাবৎ শান্ত থাকলেও এবার আর থাকলো না জাংকুক। তির্যক হেসে ঘুরে তাকালো ব্যাংসানের দিকে। গোল্ডের ভরি কত জানিস? তাও তো আমার বউ আমাকে ডিক করেছে, তোর কাছে তো ডিক করার মতোও কিছু নেই। অপমানে ব্যাংসানের মুখটা টকটকে লাল হয়ে উঠল মুহূর্তেই। জাংকুক বেপরোয়া, তার কোনো ভ্রুক্ষেপ নেই। লাফিয়ে এসে উঠে দাঁড়ালো, নিজের প্যান্ট ঝাড়তে লাগলো। ব্যাংসান সইতে না পেরে বলে বসলো, আমার বউকে আমি কত ভরি স্বর্ণ দিয়েছি না দিয়েছি সেই হিসাব এখন আমার তোকে দিতে হবে? তুই তো জন্মগত বড়লোক, তুই আমাদের মতন মিডল ক্লাস ফ্যামিলিকে কি বুঝবি? আমরাই আমাদের ফ্যামিলির প্রথম এস্টাবলিশ চাইল্ড, বুঝেছিস? আমাদের বাপ মা আমাদের গড়ে দেয়নি, মাইন্ড ইট। তোর আব্বা আমাকে ডিজেগিরি শিখিয়ে যায়নি শালা। ডাক্তারের মতন থাকবি, হ্যাডম নিয়ে চলবি, অন্যের লাইফ নিয়ে আলোচনা করবি কেন? শটান হাত বাড়িয়ে ব্যাংসানের কলার টেনে ধরলো জাংকুক। সকলে আটকে উঠল। তীক্ষ্ণ চোখে এককালের বন্ধুকে দেখে মৃদু গর্জন তুলে সে বলল, যতক্ষণ আমার মধ্যে ছিলি আমি চুপ ছিলাম। আমার বউ ধরে টান দিলে শালা আমি তোর 14 গোষ্ঠী ধরে টান দেব। তোদের মতো ডাক্তার ইঞ্জিনিয়ার হয়তো হতে পারিনি, তাই আমি বেশরম ডিজে। কিন্তু মনে রাখিস ডাক্তার সাহেব, তোর কলিজা যদি হাতি হয় তবে এই ডিজের কলিজা নীলতিমি। আমার নীলতিমিতে হাত দিতে চাইলে তোকে তোর অপারেশন টেবিলের উপরই ফেলে সাইজ করব, একটুও হাত কাঁপবে না আমার। ঝটকা দিয়ে ব্যাংসানকে দূরে সরিয়ে দিল জাংকুক। বেচারা হঠাৎ এমন আক্রোশে ভরকে গিয়েছে। ঝট করে সাংবিনের দিকে ফিরল সে এবার। আর তুই মিস্টার সিভিল ইঞ্জিনিয়ার ওরফে সরকারি চাকরিধারী, তোর গার্লফ্রেন্ড কি যেন? ও সূচনা, রাইট? এক্সপোর্টে আছে শুনলাম। বলছিলাম গত বছর যে দেশে এসে আমার ডিজে পার্টিতে গিয়েছিল, বলেছে তোকে? বলেনি। খুব সুন্দর একটা 7 হাত সমান লেটার দিয়েছে, চকলেট, বিদেশ থেকে ইম্পোর্টেড পারফিউম গিফট তোকে দিয়েছে। বাসায় গিয়ে চেক করে দেখিস।
জাংকুক। কিন্তু জাংকুক আর দাঁড়ালো না, হন হন করে হেঁটে গিয়ে এক লাফে চড়ে বসলো সুগার বাইকের পেছনে। সুগাও ইশারা বুঝতে সময় নিল না, বাইকে উঠে বসে হেলমেট মাথায় দিয়ে ইঞ্জিন চালু করলো। ব্যাংসান শান্ত ভঙ্গিতেই উঠে দাঁড়িয়ে তাদের দিকে তাকালো, গম্ভীর গলায় বলল, তোরা নিশ্চয়ই বুঝতে পারছিস যে তোদের সাথে আমাদের বন্ধুত্ব শেষ। সুগা শুধু তাচ্ছিল্যের হাসি হেসে মুখ ফিরিয়ে নিল, এদের সাথে কথা বলতে রুচিতে বাজছে তার। অপরদিকে জাংকুক মাথা কাত করে অতি শীতল ভঙ্গিতে তাকালো। সেই 9-10 বছরের দীর্ঘ বন্ধুত্ব ভাসলো তার চোখের পাতায়। ছোট ছিল, ভালো ছিল, অথচ বড় বেলায় সব বদলে গেল। কেয়ারফুল হোয়াট ইউ সে ব্রো। আর একবার আমার ঘরের রানীকে তুলে কথা বলে দেখ, তোর জান শেষ করে দেব, সেখানে বন্ধুত্ব কোন ছাড়। বাইক এগোলো সুগা, কেউ আর পেছনে তাকালো না অবধি সোজা বাইক ছুটিয়ে চলে গেল রাস্তা ধরে। জিন তাড়াহুড়া করে তৈরি হচ্ছেন, হাসপাতাল থেকে কল এসেছে, যদিও মাত্র আধ ঘন্টা আগে ফিরেছিলেন। এক্ষুনি আবার যেতে হবে। মানুষের জীবনের দায়িত্ব বলে কথা, এই দায়িত্বের অনেক ভার। আয়নার সামনে দাঁড়িয়ে অ্যাপ্রন গায়ে জড়িয়ে নিচ্ছিলেন, ঠিক এমন সময় পিছন থেকে তাকে আলিঙ্গনে বেঁধে কাঁধে মাথা রাখলো কেউ। জমে গেলেন তিনি। আয়নার প্রতিফলনে দেখলেন জাংকুককে, তার ঘাড়ে মুখ গুজে রয়েছে। কি হয়েছে? জবাব এলো না। জাংকুক তাকে আরো শক্তভাবে জড়িয়ে ধরলো। জিন নাক মুখ কুঁচকে ফেললেন একটা গন্ধ টের পেতেই। তুই এবার স্মোক করেছিস? কতবার নিষেধ করেছি, তুই না কিছু মাস আগেও ছেড়ে দেওয়ার ট্রাই করেছিলি, আবার ধরেছিস কবে? উফ, জাস্ট লেট মি হাগ ইউ ইয়ার। স্যার, হাসপাতালে যেতে হবে, ফোন এসেছে, রোগীর অবস্থা আশঙ্কাজনক। জাংকুক তৎক্ষণাৎ মাকে ছেড়ে দিল, দূরে সরে গেল। ফাইন, গো টু ইয়োর হসপিটাল। এইটুকু বলে ধপধপ পা ফেলে রুম থেকে বেরিয়ে গেল সে। জিন অবাক হয়ে তাকিয়ে রইলেন। তিনি নিশ্চিত জাংকুকের কিছু একটা হয়েছে, তবে এখন ঠিক দেওয়ার মতো সময় তার কাছে নেই। রোগীর জীবন আগে, তাই তিনি ছুটলেন গাড়ির দিকে। মায়ের রুম থেকে বেরিয়েই জাংকুক সোজা বেডরুমে চলে এলো। ভেতরে ঢুকতেই দৃশ্যটা চোখে পড়ল। বিছানায় বসে আছে তে, তার কোলের উপর ঘুমন্ত তেজান। ছেলেকে কোলে দুলাতে দুলাতে এক হাতে ঝুঁকে ল্যাপটপে কি যেন দেখছে অত্যন্ত মনোযোগ দিয়ে। জাংকুক দৃশ্যটার দিকে বেশ অনেকটা সময় একদৃষ্টে চেয়ে রইল, তারপর এগিয়ে গিয়ে বিছানায় উঠে পড়ল। তে তাকে দেখে কিছুটা অবাক হলো। জলদি ফিরে এলে যে, বলে গিয়েছিলে রাত হবে আসতে। উত্তর করল না জাংকুক, বরং অদ্ভুত একটা কাজ করলো। তের কোল থেকে তেজানের ঘুমন্ত শরীরটা তুলে আস্তে করে বিছানায় থাকা বালিশের উপর রেখে দিল। তারপর দ্বিতীয় চিন্তা ছাড়াই চিত হয়ে স্ত্রীর খালি করা কোলে মাথা রেখে শুয়ে পড়ল। হতভম্ব হয়ে গেল তে, ফেল ফেল করে চেয়ে রইল। এই আলাদিন, কি হয়েছে? আমি পোটলার উপর জেলাস, বলে তের উদরে মুখ গুজে পড়ে থাকলো জাংকুক। রমণী কয়েক লহমা বুঝতে পারলো না কি হচ্ছে। একবার বালিশের উপর ঘুমন্ত তেজান, আর এখন কোলে মাথা রেখে শুয়ে থাকা স্বামীকে দেখলো সে। একটি নিঃশ্বাস ফেললো সে শেষমেশ। হাত বাড়িয়ে জাংকুকের মাথায় রাখলো, তাকে দূরে সরিয়ে দিল না। তের আঙুলগুলো জাংকুকের মোলায়েম চুলের ভেতর বিলি কেটে চলল, হেড ম্যাসেজের মতো। তে অনুভব করলো দুই বাহু জড়িয়ে তেকে এক প্রকার আঁকড়ে ধরে রেখেছে জাংকুক। সব ঠিক হয়ে যাবে, আমি আছি, ঝুঁকে নরম গলায় বলল তে। তার হাত জাংকুকের মাথায়, বাহুতে আরামের স্পর্শ বুলিয়ে গেল। প্রাণ ভরে প্রশ্বাস নিল জাংকুক। আরাম বোধক গুঙিয়ে বলল, নো ওয়ান ক্যান সুদ মি লাইক ইউ ডু মাই প্রিসিয়াস।